প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন করছেন পশ্চিমবাংলার বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। কমরেডগণ ও বন্ধুগণ, আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শ আজকে ভীষণভাবে আক্রান্ত। তাই আমরা ভারতের সেকুলার রিপাবলিক যেটা, তার আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরা, রক্ষা করার আন্দোলনের আমরা শরিক। আমরা আমাদের দেশের জনগণের কাছেও আবেদন জানাই, দেশের যারা দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসেন, তারা সকলে এই আদর্শকে রক্ষা করার আন্দোলনে সামিল হওয়ার জন্য শপথ গ্রহণ করুন। আমরা আমাদের যে সংবিধানের প্রস্তাবনার যে কথা উল্লেখ করা আছে সেটা আমরা পড়তে চাই এবং আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারাও সবাই সেটা সঙ্গে সঙ্গে বলবেন। এবং আমার মনে হয় এই কাজটা করার জন্য দাঁড়িয়ে করতে হবে। আমি অনুরোধ করব, যারা বামফ্রন্টের নেতৃত্ব আছেন, বামফ্রন্টের দলের নেতৃত্ব, তারা সামনে দাঁড়িয়ে করুন। আমি বামফ্রন্টের নেতৃত্ব দেখতে পাচ্ছি, বিভিন্ন বামপন্থী দলের যে নেতৃত্ব, তারা যদি সামনে দাঁড়ান তাহলে সুবিধা হয়। সেলিম, সূর্য, কনজ, আচ্ছা, সামনে বোধহয় চা দেওয়া হচ্ছে। সামনে চাটা খেতে ঝগড়ার মতো কথা বলতে হবে কেন? কেউ এসছেন চা খেতে, কেউ এসছেন শপথ গ্রহণ করতে, বোঝা যাচ্ছে। আজকে আমাদের দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসে আমরা যে কথা সোচ্চারে উল্লেখ করতে চাই তা হচ্ছে এই, আপনারাও সঙ্গে সঙ্গে বলবেন, সকলেই জানেন, তথাপি যাতে ঠিক থাকে তার জন্য আমি ধীরে ধীরে পড়ব। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা। সবাই বলবেন তো? আমি সামনে বলেছিলাম নেতৃত্বকে, তাহলে সবাই বলুন, সবাই তো বলছেন না। সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা,
এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে যখন হয়েছিল তখন আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে কথাগুলো সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা আছে তা একের পর এক কিভাবে ভাঙা হচ্ছে। আপনারা বসুন একের পর এক কিভাবে ভাঙা হচ্ছে। আজকে আমরা যে শপথ গ্রহণ করলাম এই শপথের বাক্যের মধ্য দিয়েই বাক্য শব্দগুলোর মধ্য দিয়েই বা শব্দবন্ধ যা বলা হয় আজকাল শব্দবন্ধের মধ্য দিয়েই পরিষ্কার হয়েছে। এই অবস্থায় বছরের একদিন বা দুদিন 26শে জানুয়ারি আর 15ই আগস্ট আমাদের শপথ নেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু দেশে যে অপশাসন এবং সংবিধানকে লঙ্ঘন করার দৃষ্টিভঙ্গিতে কার্যকলাপ তাকে রুখতে পারবো না। তাকে রুখতে হলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের বক্তব্য পৌঁছে দিয়ে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে পথ চলতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা এবং তদনুযায়ী প্রাত্যহিক কার্যকলাপ পরিচালনা করার উপরই নির্ভর করবে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ আদর্শকে রক্ষা করার পদক্ষেপ। তাই আপনাদের কাছে অনুরোধ করব আজকের সভায় একটু ভিন্নভাবে বিচার করার। আজ 75তম স্বাধীনতা 75তম সাধারণতন্ত্র দিবস। এই 75তম সাধারণতন্ত্র দিবসে অন্য 5টা সভার থেকে একটু সভার বিষয়টা আলাদা করে দেখা। যারা এখানে এসছেন অনেকে তৃষ্ণার্ত হয়ে চা খাচ্ছেন, কিন্তু চা খেতে যে কথা বলতে হয় সেটা আমি আজকে বুঝলাম। চা খেতে তো কথা বলতে হয় না, তাই মনোনিবেশ করবেন এই আবেদন জানিয়ে আপনাদের কাছে এখন আমি বামফ্রন্টের শরিক দলের একের পর এক আবেদন করব তাদের বক্তব্য রাখার জন্য এখানে উপস্থিত হতে। এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। শ্রদ্ধেয় সভাপতি কমরেড বিমান বসু, আপনারা জানেন বামফ্রন্টের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি, শপথ গ্রহণ করলাম ভারতের সংবিধানের প্রস্তাবনা। আজকে সাধারণতন্ত্র দিবস, যখন শিল্পীরা গান করছিলেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সাধারণতন্ত্র দিবস মানে তাই, রিপাবলিক। তার আগে ভারত পরিচালিত হতো ব্রিটিশ ক্রাউন দ্বারা। তারপর আমরা বললাম কোনো রাজা রানী নয়, এজন্য অনেক শহীদ মৃত্যুবরণ করেছেন, কারাদণ্ড ভোগ করেছেন, এমনকি তার আয়ুষ্কাল যত তার থেকে বেশি তাকে জেলের মেয়াদ দেওয়া হয়েছে। ভারতের এমন কোনো জেলা নেই, এমন কোনো মহকুমা নেই, এমন কোনো ব্লক নেই
যেখানে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, এমন কোনো বিশ্ববিদ্যালয়, এমন কোনো কলেজ নেই যেখানকার ছাত্রছাত্রীরা এই স্বাধীনতা আন্দোলনের জন্য সব অংশের মানুষের সঙ্গে, একেবারে গাড়োয়ান দারোয়ান থেকে মেথর, শ্রমিক, কৃষক, মজুর, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, সবাই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। আর তাতেই আসমুদ্র হিমাচল ভারতের মানুষকে একসঙ্গে করার চেষ্টা করা হয়েছিল। পথ নিয়ে দ্বিমত ছিল, কেউ বললেন অহিংস পথে, কেউ বললেন সহিংস পথে। আর সেজন্য জেলখানার মধ্যে দাঁড়িয়েও স্বাধীনতাকাঙ্ক্ষী মানুষ তারা পড়াশোনা করলেন কোন পথে সম্ভব। আয়ারল্যান্ডের বিপ্লবীদের পথে, আইরিশ বিপ্লবীদের পথে, রুশ বিপ্লবের পথে, পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী মানুষ যে লড়াই করছিলেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলেন। তারপরে লড়াই জারি থাকলো। আবার কিছু মানুষ মুসলিনের কাছে গেলেন শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করা যায়, কিভাবে ফ্যাসিবাদ কায়েম করা যায়। কিছু মানুষ হিটলারকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করলেন, কিভাবে একটা নির্দিষ্ট জাতিসত্তার নামে উন্মাদনা ঘটিয়ে একটা নির্দিষ্ট জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মেজরিটেরিয়ানিজম, বহু সংখ্যক বাদ কায়েম করা যায়। তারা কিন্তু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করলেন না, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলেন না, বরঞ্চ সার্কুলার জারি করে বললেন যে কেউ এটাতে অংশগ্রহণ করবেন না। এখন যারা দেশের শাসন ক্ষমতায় আছে তারা যখন বলে 1000 সাল কি গোলামি, তারা কখনোই ইংরেজের 190 বছরের যে গোলামি তার কথা বলে না, কখনো প্রায় 200 বছরের যে স্বাধীনতা সংগ্রাম সে কথা বলে না, কখনোই বলে না পলাশির প্রান্তরে যেখানে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সূর্য অস্তাচলে গিয়েছিল। কারণ ওরা মনে করে ধর্মের ভিত্তিতে যদি মানুষকে উস্কানি দিতে হয় তাহলে ওটাকে 1000-1200 বছর এসব বলতে হবে। এজন্য এখন 500 বছরের গল্প শোনাচ্ছে। আমরা সাধারণতন্ত্র কেন চেয়েছিলাম? স্বাধীনতার পরে যাতে দেশটা কোন পথে চলবে এটা আমরা ঠিক করে দিইনি। কমিউনিস্টরা নয়, বামপন্থীরা নয়, কংগ্রেস নয়। এই যে সাধারণ মানুষের ঐক্য তৈরি হলো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বৈচিত্র্যকে এক সূত্রে যদি বাঁধতে হয় এবং প্রস্তাবনায় যেটা বলা হয়েছে সবার জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, জাত পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে যদি সবার সমান অধিকার স্বীকার করতে হয়, তাহলে একদিকে যেমন ফরাসি বিপ্লব থেকে যে ঐতিহ্য পেয়েছিলাম আমরা, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, তার কথা বলা হয়েছে। কিন্তু ভারতের সংবিধান শুধুমাত্র সেখানে থেমে থাকেনি। শুধুমাত্র সমতা, শুধুমাত্র স্বাধীনতা, শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ নয়। আমাদের দেশে যেহেতু শতাব্দী ধরে জাত পাতের নামে মানুষকে ভাগ করা হয়েছে, শোষণ করা হয়েছে, কাউকে বলা হয়েছে দলিত, মূল নিবাসী যারা আছে, আদিবাসী যারা আছে, তাদেরকে আধুনিক সভ্যতা, শিক্ষা, সংস্কৃতির সুযোগ দেওয়া হয়নি। শাস্ত্রাচারের নামে, ধর্ম বিচারের নামে ভাগ করা হয়েছে। তাহলে স্বাধীনতা আন্দোলনের সময় আর স্বাধীনতার সময় সংবিধান যখন রচনা করা হলো, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তারা বললেন এই সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক ন্যায় বেশি দিন চলবে না যদি অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা না হয়। আজকে যখন আমাদের রাজনৈতিক অধিকার বোধ, গণতান্ত্রিক অধিকার বোধ, এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের সংসদীয় গণতন্ত্র, এদেশের সাধারণতন্ত্র, এদেশের ধর্মনিরপেক্ষতা, এদেশের যে সমতা মানুষের মধ্যে, তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের এইটাই শপথ নিতে হবে। আজকের দিনের গুরুত্ব এখানেই যে শপথ বাক্য পাঠ করানো হলো, যেহেতু সংবিধান সভায় 26শে নভেম্বর 1949 সালে সংবিধান সভা গ্রহণ করেছিল, আর 1950 সালে 26শে জানুয়ারি ভারতের জনগণ এটাকে গ্রহণ করেছিল।
উই দ্য পিপল। প্রথম কথা হচ্ছে সংবিধানের উই দ্য পিপল, এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন ছোটবেলায় চিঠি লেখা হতো, যদি মুসলমান হয় লিখবে এলাহি ভরসা, কেউ বলবে ওম হরি সহায়, এরকম নানা রকমের শুরুতে হতো সূত্রপাতে। তাহলে ভারত কোন পথে চলবে? ভারতের সংবিধানের প্রথম শব্দ কি আছে? উই দ্য পিপল, ভারতের জনগণ, ভারতের নাগরিকও নয়। সংবিধান সভার সদস্যরা এটা লিখতে পারতেন, উই দ্য মেম্বার্স অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেমন পুরসভা, পঞ্চায়েত, অ্যাসেম্বলি, বিধানসভা এখন হয়, আমরা করলাম, এমপি করলো, এমএলএ করলো, কাউন্সিলর করলো। ভারতের সংবিধান সভা কিন্তু বললো না উই দ্য মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বললো উই দ্য পিপল। এবং এই 26শে জানুয়ারি সংবিধান গ্রহণ করার আগে 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি সংবিধান সভা মিলিত হলো এবং সেখানে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম গ্রহণ করা হলো, জনগণ মন। তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ কি? প্রথম শব্দ হচ্ছে জনগণ। সংবিধানের প্রথম শব্দ জনগণ, জাতীয় সঙ্গীতের প্রথম শব্দ জনগণ। তাহলে এই জনগণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। তার বদলে এখন নতুন করে রাজা রানী সম্রাজ্ঞী তৈরি করা হচ্ছে। রাজা রানী সম্রাজ্ঞী নিজে থেকে তৈরি হয় না, যুদ্ধ করে অস্ত্র নিয়ে মানুষের লাশের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে দেশ জয়ের মধ্য দিয়ে। আজকে দাঁড়িয়ে হিংসাকে ব্যবহার করে লাশের পাহাড় করে দিয়ে, মানুষকে খুন করে দিয়ে, দাঙ্গা হাঙ্গামা করে দিয়ে, গণহত্যা করে দিয়ে, তার উপর দাঁড়িয়ে যারা সিংহাসনে বসেন, তিনি সাধারণের কথা বলেন না, তিনি গণতন্ত্রের কথা বলেন না, তিনি জনগণের কথা বলেন না। তাহলে তাকে প্রতিষ্ঠা করার জন্য, ক্রেডিবিলিটি তৈরি করার জন্য, অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য বলা হতো ভগবান, ঈশ্বর, আল্লাহ তাকে প্রেরণ করেছেন। রাজা বা রানীকে বলা হয় তাকে ধর্মের একটা স্ট্যান্ড করে দিতে হয়, অ্যাটেস্ট করে দিতে হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা বাড়ে। আজকের দিনে আর গোটা বিশ্বে মুক্তিকামী জনগণের স্বাধীনতা আন্দোলনের পরে এখন আর ক্রাউন শাসন করে না। তাই এখন যারা স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা রাজ মুকুটের বদলে ধর্মীয় মুকুট পরার চেষ্টা করে। মিডিয়া দিয়ে, খবরের কাগজ দিয়ে, কখনো পার্লামেন্ট ভবনের উদ্বোধনের নাম করে, কখনো দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের নাম করে নিজেকে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সংবিধান যেমন জনগণের কথা বলেছে, গীতায় তেমনি বলা হয়েছে যদা এরা এই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন আবির্ভাব হয় না। আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের সভ্যতার মধ্যে একেবারে কুড়ে কুড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখনই বেকারি বাড়বে, দারিদ্র্য বাড়বে, আকাল হবে, দুষ্কাল হবে, মানুষ সংকটে পড়বে, তখন তাকিয়ে দেখবে একজন কোনো একটা অবতার চলে আসছে। এই জন্য এখন ভবতারিণী নয়, কিন্তু অবতারিণী নামানো হচ্ছে রাজ্যে, দেশে নামানো হচ্ছে কোনো একটা অবতার, যাতে দাঁড়িয়ে তারা বলতে পারে দেখো আমার যে রাজ মুকুট আছে তার মধ্যে একটা রিলিজিয়াস স্যাংশন আছে, ধর্মীয় সংস্থান আছে। তখন বলা হচ্ছে সংবিধানকে পাশে সরিয়ে দাও, গীতা হবে আমাদের দেশের। এরকম সব দেশে বলা আছে। আজকে যে আরব দেশগুলো বলছেন, তারা বলেছে কোরআন হবে আমার। দেশ চলবে কোন পথে, তার জন্য সংবিধান। সংসদ চলবে কোন পথে, রাষ্ট্রপতি চলবেন কোন পথে, রাজ্য সরকার চলবে কোন পথে, মানুষের দিশা কি হবে, দেশের দিশা কি হবে, তা নির্ভর করে সংবিধানের উপরে দাঁড়িয়ে। সংবিধান সর্বসম্মত, সর্বগুণ সম্পন্ন, আমরা এটা স্বীকার করি না। তার মধ্যে আরো ভালো ভালো কথা হতে পারত। তাদের সমানাধিকারকে সুনিশ্চিত করার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আরো ভালো কথা থাকতে পারত। কিন্তু বেস্ট অফ দ্য থিং এই মুহূর্তে যে আছে, আমরা যদি বলি না ধর্মগ্রন্থ দিয়ে পরিচালিত হবে, আমাদের দেশ যদি ধর্মনিরপেক্ষ না হয় তাহলে কখনোই গণতন্ত্র থাকবে না। আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমরা দেখছি যারা ধর্মনিরপেক্ষ হয়নি তারা গণতন্ত্রকেও ধরে রাখতে পারেনি। বাজে বারে মিলিটারি শাসন এসছে, অথরিটেরিয়ান শাসন এসছে। আবার আমাদের দেশ যদি গণতান্ত্রিক না হয় তাহলে ধর্মনিরপেক্ষ হবে না। তাহলে আজকে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার চিতা জ্বালিয়ে তার উপর দাঁড়িয়ে গণতন্ত্রের চেরাগ জ্বালানো যাবে না।
আবার আমাদের রাজ্যে যেরকম দেখছি, দেশের অন্যান্য জায়গায় দেখছি, গণতন্ত্রের সর্বনাশ করে তাকে কবরে তুলে দিয়ে আর তার উপরে ধর্মনিরপেক্ষতার প্রদীপ জ্বালানো যাবে না। দ্য কোয়েশ্চেন ইজ টু সেফগার্ড আওয়ার সেকুলার ডেমোক্রেসি। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে চরিত্র আছে তাকে রক্ষা করতে হবে, সেটা ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের মানুষের যে জীবন জীবিকার সমস্যা আছে তার সমাধান করতে হবে। আমাদের দেশটা যদি ভবিষ্যতের পথে যায়, কোন পথে যাবে? আমরা একটা চৌরাস্তায় দাঁড়িয়ে আছি, সেখানে নানান দিকে টান আসছে। দক্ষিণ পন্থার যে উত্থান হয়েছে, তারা স্বাভাবিকভাবেই আমার অর্থনীতিকে যেভাবে গ্রাস করছে, আমাদের প্রাকৃতিক সম্পদকে যেভাবে গ্রাস করছে, আমাদের ব্যাংক, পোস্ট অফিস, এয়ারপোর্ট, বন্দর, রেল সবটাকে যেভাবে হাতে তুলে দিচ্ছে কয়েকটা মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে, সেরকম তারা ক্ষমতাকেও কুক্ষিগত করছে। অর্থনৈতিক যে বুনিয়াদ তাকে যখন নড়বড়ে করছে, তাকে গ্যারান্টি করার জন্য গণতন্ত্রের বুনিয়াদকে নড়বড়ে করতে হবে। আর গণতন্ত্রের বুনিয়াদকে নড়বড়ে করতে হলে মানুষের যে ঐক্য আছে তাতে ফাটল ধরতে হবে। তাহলে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ আনতে হবে, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। আর এই তিনটে যদি করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও দুর্বল করতে হবে। তাহলে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গুজরাট, ওই যে জাতীয় সঙ্গীতে যেরকম আছে গুজরাট, মারাঠা, তাহলে দ্রাবিড় বঙ্গ, এই সবাই একসঙ্গে থাকবে কিসে? এদিকে যে বাধা হয় সেটা হচ্ছে সংবিধান, যে সূত্রে বাধা হয়। আজকে সেই সূত্রটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, যাতে আনবান্ডেল করা হয়, যাতে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশের নামে দেশটা টুকরো টুকরো হয়। তার আজকের যে শপথ, শুধু সংবিধান রক্ষা করার শপথ নয়, দেশের ঐক্য রক্ষা করার শপথ, সংহতি রক্ষার শপথ, শান্তি রক্ষার জন্য। আমাদের দেশের মন্ত্র বলা হয়েছিল রাজধর্ম কি হবে, রাষ্ট্রধর্ম বলা হয়েছিল সত্যমেব জয়তে। ওই যে চারটে বাঘ আছে, তিনটে দেখা যায়, বৌদ্ধ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে তার নিচে লেখা আছে দেবনাগরী অক্ষরে সত্যমেব জয়তে, সত্যের জয় হবে। আর রাজধর্ম সে বলা হয়েছিল অহিংসা পরম ধর্ম। আমরা এই জন্য পরমাণু বোমার বিরুদ্ধে, আমরা এই জন্য যুদ্ধের বিরুদ্ধে। আমরা একটা জাতি, একটা জনগোষ্ঠীর উপরে হিংসার দ্বারা আরেকজন তার নিজের বিশ্বাস, নিজের খাদ্য, নিজের পোশাক, নিজের উপাসনা পদ্ধতি চাপিয়ে দেবে, আমরা তার বিরুদ্ধে। তাহলে একেবারে গৌতম বৌদ্ধ, জৈন থেকে গান্ধী সবাই বললেন অহিংসা পরম ধর্ম। আজকে দেশের সংকট কি? সামান্য সংকট দেখতে গেলে। যেটা ছিল অহিংসা পরম ধর্ম, রাষ্ট্রধর্ম, তার অটাকে তুলে ফেলা হলো। আর তারপরে যেখানে বলা ছিল সত্যমেব জয়তে, সেখানে অটাকে প্রতিস্থাপন করা হলো। এই যে পরিবর্তনের যুগে এক জায়গার অটাকে অন্য জায়গায় লাগিয়ে দিলে আজকে রাজনীতি দেখছি হিংসা পরম ধর্ম। মণিপুর প্রতিবাদ সাক্ষা দিচ্ছে প্রতিদিন, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনা যাচ্ছে অসত্যমেব জয়তে। তাহলে আমাদের এই বামপন্থীদের আমাদের এই শপথ নিতে হবে, অটাকে যথাস্থানে ফিরিয়ে দিতে হবে, যাতে সত্যমেব জয়তে হয় এবং অহিংসা পরম ধর্ম হয়। ধন্যবাদ, নমস্কার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মনোজ ভট্টাচার্য, আরএসপির সাধারণ সম্পাদক। শুরুতে আমি বলিনি এখানে ক্যাপসুল টাইপের বক্তব্যই রাখতে হবে। একটা ক্যানভাস প্রেস করা হয়েছে, এখন সবাই সংক্ষেপে বলবেন, কারণ এখানে নির্ধারিত আছে একটা পথনাটিকা হবে। একটা পথনাটিকা হবে, যারা বক্তব্য শুনতে এসছেন তারাও পথনাটিকা দেখুন, আমরা চাই। সেই জন্য সবাই একটু সংক্ষেপে বলবেন। কমরেড মনোজ ভট্টাচার্য। শ্রদ্ধেয় সভাপতি কমরেড বিমান বসু, উপস্থিত আমার সংগ্রামের সহযোগী বন্ধুরা, কমরেডস এবং বন্ধুগণ, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত বিশেষ দিন। যেটা আমরা প্রতি বছর স্মরণ করি তা হচ্ছে যে আমরা যে সাধারণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলাম, যেখানে সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভাবনা, সাধারণ মানুষের ধর্মাচরণ অধিকার সব
সবটাই নিশ্চিত করা হবে বলে বলা হয়েছে। আমরা যারা মার্ক্সবাদ লেনিনবাদে প্রত্যয়শীল, আমরা যারা কমিউনিজমের কথা বলি এবং তার সেই পথে চলার চেষ্টা করি, আমরা মনে করি যে আমাদের লড়াইটা কিন্তু ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মাচরণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা মুখ্যত নিপীড়নের বিরুদ্ধে। নিপীড়নের বিরুদ্ধে। ধর্ম যদি গরিব মানুষের দীর্ঘর সাথে পরিণত হয়, ধর্ম যদি সাধারণ মানুষকে আবেগে আচ্ছন্ন করে রাখার চেষ্টা করে, তাহলে পরে তার প্রতিবাদ আমরা করি, কারণ আমরা মানুষের কথা বলি। আমাদের মানুষই সর্বশেষ। ওই কথা সত্য। আমরা যে শপথ বাক্য পাঠ করলাম, যেখানে সংবিধানের ধর্মনিরপেক্ষতা, সংবিধানের গণতান্ত্রিকতা, এগুলো যেমন অতীব গুরুত্বপূর্ণ, তেমনি পাশাপাশি কমরেড সেলিম বলেছেন যে আসলে সংবিধানটা তো স্বয়ং সম্পূর্ণ ছিল না। আমরা বারবার বলেছি যে ভারতবর্ষের স্বাধীনতা এসছে বটে, ইটস আ ট্রান্সফার অফ পাওয়ার, ক্ষমতার হস্তান্তর হয়েছে, কিন্তু অর্থনৈতিকগতভাবে মানুষ যদি সশক্ত না হয়, মানুষের যদি সে অধিকার না থাকে, মানুষের যদি জীবন জীবিকার নিশ্চয়তা না পায়, মানুষকে যদি বঞ্চিত করা হয়, নিপীড়িত করা হয়, তারপরে সেই স্বাধীনতা ধরে রাখা যাবে না। এবং আমরা দেখলাম, এটা আমাদের অভিজ্ঞতা, যে দীর্ঘ 2014 সাল পর্যন্ত অনেক এদিক ওদিক হওয়ার পরে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, সম্ভবত 26শে মে 2014 সালে তিনি ভেগ ধরলেন সংবিধানের প্রতি তার আনুগত্যের কথা, গণতন্ত্রের প্রতি তার আনুগত্যের কথা। তিনি প্রথম দিন পার্লামেন্টে বা সংসদে তিনি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে, প্রবেশ পথে দাঁড়িয়ে তিনি হঠাৎ নিচু হয়ে গেলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষের সংসদ, আর আজকে ভারতবর্ষের সংসদকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ভারতবর্ষের এমনি সংসদীয় গণতন্ত্র, যার মধ্যে যে গরিব মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হয়নি, হয় না, হতে পারে না, সেই সংসদকে তিনি ক্রমাগত অবজ্ঞা করছেন, প্রথম থেকে অবজ্ঞা করছেন। প্রথমে তিনি ছিলেন প্রধান সেবক, তারপর হলেন চৌকিদার, এখন তারপর হলেন সম্রাট, এখন তিনি দেবতা উত্তীর্ণ হয়েছেন। ধর্মের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী। কারণ উনি একসময় বিনায়ক দামোদর সাভারকারের তত্ত্ব অনুযায়ী তিনি চলছেন। তিনি মেজরিটেরিয়ান পলিটিক্স করছেন, সংখ্যাগুরুবাদী, এবং সংখ্যাগুরুবাদ অর্জিত হওয়ার পর থেকে তিনি ক্রমাগত সাধারণ মানুষের অধিকার খর্ব করার, সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার খর্ব করার, সাধারণ মানুষের কথা বলার অধিকার খর্ব করার তিনি অপচেষ্টা করে যাচ্ছেন। মানুষের অধিকারকে অবদমিত করার তিনি অপচেষ্টা করে যাচ্ছেন। তার সরকার অপচেষ্টা করে যাচ্ছে, এমনকি শীতকালীন অধিবেশন সত্য শেষ হওয়া, সেখানে মানুষ প্রশ্ন করতে চেয়েছিল, মানুষ শুধুমাত্র নয়, তারা সাংসদ, তারা প্রশ্ন করতে চেয়েছিল কেন এমন ঘটনা ঘটল। সংসদের নিরাপত্তার জন্য 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তারপরে কেমন করে সংসদে সঠিক কারণে ঢুকেছিল। আমরা মনে করি যে ছেলেরা ঢুকেছিল তারা সঠিক কারণে কথা বলেছে, যে কথা দীর্ঘকাল আগে কমরেড ভগৎ সিং বলেছিলেন, বটুকেশ্বর দত্ত বলেছিলেন, সেই ধরনের কথা এরা বলেছেন। কিন্তু পথটা তো এটা নয়, পদ্ধতিতে এটা হতে পারে না। এবং সেই প্রস্তুত নিতে গেছিলেন সাংসদরা। সাংসদদের পর্যন্ত অধিকার সংকুচিত হয়েছে। সাংসদদের একের পর এক সাংসদকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে সভা থেকে। অর্থাৎ গণতন্ত্রের যে ধ্বনি, সেই ধ্বনিকে স্তব্ধ করা হয়েছে। মানুষের চিন্তা করার পরিসরকে তারা স্তব্ধ করছেন, কমিয়ে দিচ্ছেন।
যারা চিন্তক, ভারতবর্ষে যারা চিন্তক, যারা চিন্তা ভাবনা করেন, যারা ইতিবাচক চিন্তা ভাবনা করেন, যারা মানুষের কথা বলেন, তাদের বিরুদ্ধে এমন সমস্ত আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং আরো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই শীতকালীন অধিবেশনে যে ন্যায় সংহিতা তৈরি হয়েছে, সেই ন্যায় সংহিতার মধ্য দিয়ে আমাদের সকলের অধিকার খণ্ডিত হবে, আমাদের সকলের অধিকার সংকুচিত হবে, আরো সংকুচিত হবে। আমাদের অধিকার সংকুচিত হয়েছে কারণ এখন দেশপ্রেম মানে তো মোদী প্রেম। দেশপ্রেমের তো অন্য কোনো অর্থঘটন নেই, আর মোদী প্রেমী দেশের মূলত দেশপ্রেম। কেউ যদি মোদীর সমালোচনা করেন তা তিনি দেশদ্রোহী, এবং সেই দেশদ্রোহীর কঠোর শাস্তি হওয়ার ব্যবস্থা নতুন ন্যায় সংহিতায় করা হয়েছে। যে 3টে আইন ভারতবর্ষের সংসদে সমস্ত বিরোধী পক্ষের এমপিদের বের করে দিয়ে, সাংসদদের বের করে দিয়ে যে আইনগুলো গৃহীত, সে আইনগুলো ভয়ঙ্কর আইন। সে আইনগুলো মানুষের অধিকারকে আরো আরো বেশি করে খর্ব করবে। অর্থাৎ মানুষ থাকবে কিন্তু মানুষ কৃতদাস হয়ে থাকবে। এক ঈশ্বর নরেন্দ্র মোদী থাকবেন আর মানুষকে তার কৃতদাস হয়ে থাকতে হবে। আমরা এর বিরুদ্ধে, আমরা নানাভাবে চেষ্টা করছি, আমরা নানাভাবে এই বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বরকে আরো সোচ্চার করার চেষ্টা করছি। বিমানদা বলেছে যে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, কারণ মনে রাখতে হবে এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই লড়াইটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এই লড়াইটা অত্যন্ত কঠিন কঠোর শক্তি যারা অর্জন করছেন, যারা কঠোর শক্তি সংগত করছেন, যারা অন্য ধর্মের মানুষদের নস্যাৎ করে দিচ্ছেন এবং বলছেন, অদ্ভুত লাগে আমার কাছে মাঝে মাঝে, ভারতবর্ষের সেন্সাস হয়নি, ভারতবর্ষের জনগণনা হয়নি 2021 সালে, যেটা হওয়ার কথা ছিল হয়নি। 2011 সালের যে জনগণনা তার রিপোর্টের উপর আমাদের নির্ভর করতে হয়, এবং সেই রিপোর্ট বলছে ভারতবর্ষে 79.8% হিন্দু, 14.2% মুসলমান, মাত্র 2% মতন খ্রিস্টান, তার সঙ্গে বৌদ্ধ, শিখ ইত্যাদি রয়েছে। অথচ এরা প্রচার করছেন হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দুরা বিপন্ন হচ্ছে। এরা বলছে হিন্দুরা বিপন্ন, হিন্দু ধর্ম বিপন্ন। কার কাছে বিপন্ন? হিন্দু ধর্ম যে বিপন্ন হবে, কার কাছে বিপন্ন? 80 জন মানুষ, 14 জন মানুষের ভয়ে প্রচার করে যাচ্ছেন। অর্থাৎ মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করা, মানুষকে আরো বেশি বিভক্ত করা, যেটা ইংরেজরা করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। এই কাজ এরা করতে চাইছে বলে এদের মোটিভ, এদের উদ্দেশ্যটা অত্যন্ত ভয়ঙ্কর উদ্দেশ্য। এদের উদ্দেশ্য যে ভারতবর্ষের অখণ্ড স্বৈরতান্ত্রিক শাসন, যেই শাসন আন্তর্জাতিক পুঁজির সঙ্গে, ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের সঙ্গে মেলবন্ধন তৈরি করবে এবং তাদের স্বার্থে গরিব মানুষকে আরো বেশি অবনমিত করবে, তাদের স্বার্থে গরিব মানুষের উপর নিপীড়নের বোঝা বাড়াবে। বলে আমি বলবো বা আমরা বলবো যে আমরা নিপীড়নের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, মানুষকে মানুষ হিসেবে বাঁচতে না দেওয়ার যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের জন্য আমরা বিরুদ্ধে। আমরা রাজা রানীর পক্ষে নই। রাজতন্ত্রের অবসান ঘটেছে বহুকাল আগে, অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে রাজতন্ত্রের অবসান ঘটেছে। কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের যে ভারতবর্ষে রাজতন্ত্র চলছে, কেউ সম্রাট, কেউ মহারানী, কেউ সম্রাট, কেউ মহারানী, তারা একাই সব, তারা একাই সব। আমাকে অনেক বেশি খুলে বলার প্রয়োজন নেই, আপনারা বোঝেন, সচেতন মানুষ, আপনারা বোঝেন। এই একা একা ঈশ্বর, একা ঈশ্বরবাদী যে সরকারগুলো চলছে, সেই সরকারগুলোর বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার। মানুষের স্বার্থ, মানুষের অস্তিত্ব, মনুষ্যত্বের অস্তিত্ব, বিবেকের অস্তিত্ব রাখার জন্য এই কাজটা আমাদের করা দরকার। আজকের দিনে যে শপথ আমরা পাঠ করেছি, সেই শপথের প্রতি আমরা যদি সৎ হই, তাহলে পরে আমাদের কিন্তু আরো বেশি বেশি করে আমাদের পথে নামতে হবে, আরো বেশি বেশি করে আমাদের পথে নেমে পথ সন্ধান করতে হবে, রাস্তায় একমাত্র রাস্তা করতে হবে, এবং ক্রমাগত প্রতিবাদের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এই শপথটা পাশাপাশি দেওয়া দরকার, বা এই শপথটাই মূল শপথ। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকলে আমাদের সঙ্গে সহমত পোষণ করছেন এবং আগামী দিনে আরো দুর্বার আন্দোলন লড়াই
আরও বেশি লড়াই এই এই রাজা মানসিকতা সম্পন্ন মানুষদের বিরুদ্ধে, যারা দেশের মানুষকে শেষ করে দিচ্ছে শুধুমাত্র পুঁজিবাদীদের স্বার্থে, সাম্রাজ্যবাদীদের স্বার্থে, তাদের বিরুদ্ধে লড়াইটাকে আরও পুনরুদ্ধার করতে হবে, আরও বেশি শানিত করতে হবে। এই প্রত্যয় রেখে আমি আপনাদের সঙ্গে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। নমস্কার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিপিআই রাজ্য সম্পাদক কমিটির সদস্য কমরেড কল্যাণ ব্যানার্জি। কমরেড সভাপতি, কমরেডগণ, বন্ধুগণ, বিষয় হলো সংবিধান এবং সাধারণতন্ত্র নিয়ে কথা অনেক হয়েছে, ব্যাখ্যা অনেক হয়েছে, আর এই সভায় এখানে দাঁড়িয়ে বিমানদা যা বলেছেন এবং কমরেড সেলিম, মনোজদা যা বললেন, মনে হয় তারপরে সভায় নতুন করে কোনো বিষয় বলার থাকে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের পার্টি বামফ্রন্টের অন্যতম শরিক ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা দুটো কথা স্পষ্ট করে এখানে কমরেডদের, বন্ধুদের, এখানকার পথচারীদের, এমনকি হাজরায় অধিবাসীদের আমরা বলতে চাই। দেখুন বন্ধু, আজ যেমন ভারতের প্রজাতন্ত্র দিবসের 75 বছর পূর্তি দিবস, তেমন স্বাধীনতার 75 বছর পূর্তি দিবসের উপলক্ষে 2 বছর পরে সংসদের একটি বিশেষ অধিবেশন করেছিল আমাদের এই কেন্দ্রীয় সরকার। তাতে ভারতের সংবিধানের একটি কপি সাংসদদের হাতে তারা বিলি করেছিল। সেই কপিতে তারা ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বলে লেখা ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা দুটিকে রাখেনি, বাদ দিয়েছেন। তারা যুক্তি দিয়েছেন যে 1949 সালে যে সংবিধান আমরা গ্রহণ করেছিলাম সেই সংবিধান আমরা সাংসদদের হাতে তুলে দিলাম। কিন্তু বন্ধু, আইনসভায় যে সংবিধান গৃহীত হয়ে থাকে সেই সংবিধানই বর্তমান ভারতবাসীর সংবিধান। অতএব সেই সংবিধানকেই আমাদের মান্যতা দিতে হবে, তার নামেই শপথ নিতে হবে। সেই সংবিধান ওরা ভাঙতে চায়। আপনি দেখুন, একের পর এক তারা পরিকল্পনা করে ভারতবর্ষের এই গণতান্ত্রিক এবং বহুত্ববাদের ধর্মনিরপেক্ষতার আদর্শকে তারা ভেঙে দিতে চায়। তারা আশাহত হয়েছে জাতির জনক মহাত্মার থেকে, তারা গান্ধীজিকে হত্যা করেছে, পার পেয়েছে। আরএসএস আজও ভারতবর্ষে রাজত্ব করছে এবং এই যে মোদীর সরকার, এই সরকারের পেছনে যে শক্তি আছে প্রধানত তা হচ্ছে আরএসএস। এই আরএসএস তারপর ধর্মের ভিত্তিতে এই দেশটাকে বিভক্ত করার জন্য রাম মন্দিরের আন্দোলন শুরু করেছে। আমাদের দেশের তৎকালীন কেন্দ্রীয় সরকার তারা যদি 1986 সালের 1 ফেব্রুয়ারি যা তৎকালীন যুক্তপ্রদেশের প্রধানমন্ত্রী সেখানে তালা লাগিয়ে দিয়েছিলেন, সেই তালা যদি তারা খুলে না দিতেন আজকে এই দিন আমাদের হয়তো দেখতে নাও হতে পারত। আর সেই দিন তারা উন্মোচন করেছিলেন বলে তারপরে ধারাবাহিক করসভা এবং 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভাঙা হলো। তাকে শুধু একটা মন্দির ভাঙা হলো? আজও কি তাতে নিয়ে প্রশ্ন থাকে? যখন 500 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে সেই মসজিদের উপরে রামের নামে রাম মন্দির তৈরি করতে হয়, ভারতীয় মিথে, ভারতীয় মাইথোলজিতে যে রাম হচ্ছে প্রজানুরঞ্জন পুরুষোত্তম, সেই প্রজানুরঞ্জন কি ভারতীয় সভ্যতাকে শিখিয়ে দিয়ে গেছে? পরধর্মের প্রতি অসহিষ্ণুতার জন্য তার ধর্মস্থানকে আক্রমণ করে গুড়িয়ে দিতে হবে এবং সেইখানে হিন্দু ধর্মের প্রতীক প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু মসজিদ ভাঙা নয় বন্ধু, তারা সেদিন দেখিয়েছিলেন জাতির পাশে এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে আমরা ভাঙতে চাই, এর প্রতীক হচ্ছে এই বাবরি মসজিদ ভাঙা। সংবিধান বিশেষজ্ঞরা বলেন যে 500 বছরের আগের একটি মামলা, স্বাধীনোত্তর ভারতে যে সুপ্রিম কোর্ট আমরা হাতে পেয়েছি সেই কোর্টের কোনো অধিকার নেই সেই মামলার রায় দেওয়ার। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলাম। তো
তথ্য নথি যুক্তি প্রমাণ তার বদলে আমাদের দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসবাদের উপর ভিত্তি করে রায় दिच्छे যে वहीं पर गर्भगृह में रामलला जन्म लिए हैं और ये हिंदुओं का भावनाएं हैं, इसीलिए गर्भगृह मैं रामलला ट्रस्ट को साथ दे रहा हूं और 1 तिहाई जमीन हम बाबरी मस्जिद ट्रस्ट वाला को दे रहा हूं। সেই বাবরি মসজিদের এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। বন্ধু, কেন আমি এই কথাগুলো বললাম? এই কথাগুলো বললাম এই জন্য, কথা অনেক হয়েছে, যে সংস্কার, যে সংস্কৃতি, যে দর্শন ওরা আমাদের মাথার উপরে চাপিয়ে দিতে চায়, আমি বেশির কথার মধ্যে যাব না। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এক ভাষা, এক ধর্ম, এক জল, এক জাতি, এক দেশ, এক রাষ্ট্র। বন্ধু, শুধু একটা কথা আপনাদের কাছে বলি, স্মরণ করিয়ে দিতে চাই, ধর্ম দিয়ে রাষ্ট্রের অভিব্যক্তি, ধর্ম দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠা, ধর্ম দিয়ে রাষ্ট্রের কার্যকলাপ যদি তা হতো, আধুনিক বিশ্বে দাঁড়িয়ে যে দর্শন এক বস্তা পচা দর্শন, তাহলে যে মুসলিমদের তারা বিরুদ্ধে, সেই মুসলিম মৌলবাদের নামে ইসলামিক রাষ্ট্র যখন পাকিস্তান তৈরি হয়, ভারতবাসী সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাত সমস্ত বর্ণ নির্বিশেষে তারা ধর্মনিরপেক্ষ হিন্দুস্তানে থেকেছিলেন। সেই পাকিস্তান ইসলামিক রাষ্ট্র থাকতে পারেনি। ভাষার প্রশ্নে, অধিকারের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে, উৎকর্ষতার প্রশ্নে, জ্ঞান লাভের প্রশ্নে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের ঘরের পাশে, আমরা দেখতে পাচ্ছি। কাজে বন্ধু, ধর্ম দিয়ে রাষ্ট্রের সমস্যার সমাধান করা যায় না। আর যে হিন্দুস্তানের মূল তারা আমাদের নাকে ঝুলিয়ে দিয়ে সমগ্র মেহনতি মানুষকে বিভক্ত করতে চায়, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বন্ধু, আরএসএস বিজেপির লোকদের কাছে গিয়ে প্রশ্ন করুন, সারা পৃথিবীর মুখে হিন্দু রাষ্ট্র ছিল একমাত্র নেপাল। সেই নেপালের জনগণ তারা সিদ্ধান্ত করে পঞ্চায়েতি মানে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের প্রথা বাতিল করে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বহুরাষ্ট্রিক নেপাল তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে। কোথায় গেল হিন্দু রাষ্ট্রের মহিমা? হিন্দুত্ব দিয়েই যদি সমস্ত কিছু সমাধান হবে, তাহলে বন্ধু আমি প্রশ্ন করতে চাই আরএসএস বিজেপির লোকেদের কাছে যে ভারতবর্ষের 80% তো হিন্দু। 3 কোটি কৃষক যখন আত্মহত্যা করেন, তার 80% তো হিন্দু। কোথায় ছিলে তুমি? নোটবন্দির লাইনে যখন 250 মানুষ জীবনদান করেন, তার 80% তো হিন্দু। কোথায় ছিলে তুমি? ভারতবর্ষের কৃষি এবং কৃষককে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য যে কালো 3টে কৃষি আইন তৈরি হয়েছিল, সেই কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 7 শতাধিক কৃষক আমার অন্নদাতা প্রাণ দিয়েছেন। তাদের 80%-এর বেশিরভাগ হিন্দু। কোথায় আছো তুমি? মানে শ্রমিককে বিভক্ত করার জন্য হিন্দু রাজ, মালিক রাজ প্রতিষ্ঠা করার জন্য হিন্দু রাজ, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে মানুষের ঐক্য নষ্ট করার জন্য হিন্দু রাজ। তারা তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। আমরা যদি এখনো বসে দিবা স্বপ্ন দেখি যে আর 10টা দলের মতো ভারতবর্ষের বুকে যে শক্তি বসে আছে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তারা আর 10টা মামুলি গণতান্ত্রিক পুঁজিবাদী দলের মতো আসবে যাবে, সেই দল তারা নয়। স্বাধীনতার আগ থেকে তারা পরিকল্পনা করেছে এবং একটার পর একটা আমাদের জাতীয় জীবনকে সইয়ে সইয়ে মানিয়ে মানিয়ে এই জায়গায় এসেছে। আর অদ্ভুত জিনিস বন্ধু, যেখানে দাঁড়িয়ে আমরা এই সভা করছি, এখানে বসত বাড়ি এমন একজন মুখ্যমন্ত্রীর দল যিনি এই রাজ্য শাসন করছেন, তিনি মুখে বলছেন আমরা এই বিজেপি আরএসএস কে রুখবো। কাজে কি করছেন বন্ধু? কাজে কি করছেন? বিজেপি যখন হিন্দু কার্ড খেলে, যখন রাম মন্দিরের কথা বলে, তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং তার দল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে মুয়াজ্জিন ভাতা বিলি বন্টন করেন। আমার দেশের মুসলমান মা ভাই বোনেদের
অভাব নেই, অভিযোগ নেই? কেন করছেন না তারা রঙ্গনাথ মিশ্র কমিশনের 15 দফা লাগু? এই কথা বলে তো তারা ক্ষমতায় এসেছিলেন। তিনি যখন এই কাজ করেন তখন আমাদের রান্নাঘরে মা বোনেদের কাছে RSS কে ঢুকিয়ে দেন, তারা দাবি তোলেন। তাহলে মুয়াজ্জিনদের যদি হয় তাহলে আমার দেশের গরিব হিন্দু পুরুষদের কেন হবে না? আমার দেশের মা, আমার রান্নাঘরের মা বোনেরাও মাথা হেলেন দলেন। কি করছেন তিনি? মোদী যখন ভারতবর্ষে শ্রমজীবী মানুষের 44টা অধিকারের কোড ভেঙে 4টি মাত্র মালিকের কোড সৃষ্টি করেন, তখন এখানে মমতা ব্যানার্জি বলেন আমাদের এখানেও অবরোধ এবং ধর্মঘট বেআইনি করার জন্য আমাদের আইন আনতে হবে। এই দিয়ে তিনি মোদী রুখবেন? মোদী যখন রাম মন্দিরের জন্য রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করেন, নিজে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রের প্রতীক হয়ে তিনি রাম মন্দিরের পৌরোহিত্য করতে যান, আমার রাজ্যে তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্গা পুজো আর জগন্নাথের মন্দিরের জন্য অর্থ যায়, টাকা যায়। অর্থাৎ সমগ্র সামাজিক অর্থনৈতিক সমস্যাকে ধর্ম দিয়ে জবাব দেওয়ার বিজেপির যে দর্শন, আমিও এখানে সমগ্র সামাজিক ইস্যুকে ধর্ম দিয়ে জবাব দেওয়ার দর্শনকে বাংলার বুকে প্রতীয়মান করতে চাই। তাই বন্ধু, কথা অনেক হয়েছে, ব্যাখ্যা অনেক হয়েছে। প্রজাতন্ত্র দিবসে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটাই শপথ, ভারতবর্ষের বুক থেকে ভারতবর্ষকে একটা ফ্যাসিবাদী ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার, মেহনতি মানুষের অধিকার হরণকারী এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করাই হচ্ছে আজকের প্রজাতন্ত্র দিবসের 75 বছর পূর্তির আমাদের শপথ। আর এই আদর্শকে যারা গুলিয়ে দিতে চায়, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত করাও এই প্রজাতন্ত্র দিবসের শপথ। বলে বন্ধু, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু কথা বলি, আগে বাড়ুন। কবির ভাষায় বলি, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, জানি তোর বন্ধন দ্বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়। ধন্যবাদ, নমস্কার। লাল বামফ্রন্ট জিন্দাবাদ। বন্ধুগণ, আমি আগে জীবন সাহেব কথা বলেছিলাম, জীবন সাহেব এখানে চলে আসুন। অনিবার্য কারণেই উনি আসতে পারেননি। আর এখানে উপস্থিত আছেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের আশিস চক্রবর্তী, আর CPI সুভাষ রায়, বলশেভিক পার্টির প্রবীর ঘোষ এবং ওয়ার্কার্স পার্টির দীপঙ্কর চক্রবর্তী। ওনাদের সঙ্গে কথা হচ্ছে, ওনারা জানিয়েছেন যে সংক্ষিপ্ত সভার কাজ শেষ করতে হলে আমরা বলবো না, আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে কথাগুলো উত্থাপিত হলো তার ভিত্তিতে এলাকায় মানুষের সঙ্গে এখনো মানুষের মধ্যে একটা চিন্তা আছে যে বোধহয় বেশি কিছু হবে না। এই বেশি কিছু হবে না এটা মনে করার কোনো কারণ নেই। ফ্যাসিবাদী হামলা আক্রমণ বলে কয়ে আসে না, সে কায়দা অনুযায়ী ধীরে ধীরে চলে আসে। এবং এটাও বুঝতে হবে যে RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার দ্বারা সবাই পরিচালিত হয়। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা রাজনৈতিক দল বিজেপি, এটা মনে করা ঠিক না। রাজ্যে রাজ্যে RSS এর তৈরি করা রাজনৈতিক দল আছে, তাদের অনেককে বলে খাঁটি বামপন্থী প্রচার করতে হবে, এবং তারা অনেকেই বামপন্থী হিসেবে নিজেদের জাহির করতে চায়। আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক পৃষ্ঠপোষকতায় তারাই গড়ে উঠেছে সেই সব দল। এটা হিসেবে রেখে সর্বত্র মানুষের কাছে বক্তব্য তুলে ধরা, ধর্মনিরপেক্ষতার আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার জন্যই লড়াইটা চালিয়ে যেতে হবে। সবার কাজ এখানে শেষ।